এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না, কিচ্ছু করতে পারেননি। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান। আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই, আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি, আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো। আপনাকে বাটিয়ে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে। আপনার শেষ পরিণতিটা এটাই হবে। বলছি, মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দাঁড়িয়ে এনআরসি, বিএসএফ একাধিক বিষয় নিয়ে কথা বলছেন এবং মানুষকে জুজু দেখাচ্ছেন বলা যেতে পারে। আমার কেউ আক্রমণ করেছে ওটা বলছেন না কেন? মানে আপনাকেও আক্রমণ করেছে। হ্যাঁ, মাছ, হোটেল, বাস, ওটা পাগল। ওর সোডিয়াম পটাশিয়ামটা মুকুল রায়ের থেকেও খারাপ অবস্থায় গেছে। ক্যাগ রিপোর্ট মিথ্যা বলছে দাদা, ভুল বলছে। 2003 সালে ক্যাগ রিপোর্ট যদি ভুল হয় বিধানসভায় প্লেস করে ডিসকাশন করেননি কেন? এই মুখ্যমন্ত্রী একটা চোর, চোরেদের রানী, এবং উনি ক্যাগ রিপোর্ট বিধানসভায় প্লেস করে ডিসকাশন করুন। 2003 সালে রিপোর্ট চাওয়া হচ্ছে। আমি তো বলবো গভর্নরের উচিত ক্যাগ রিপোর্টের এগেইনস্টে এফআইআর স্টার্ট করার জন্য ডাইরেকশন দেওয়া সিএজি। এই বাজেট বলছে দাদা, কংগ্রেসকে বিরোধিতা করছেন, বলছেন ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে খুব অসভ্য কথাবার্তা বলেছে। আমি রাহুল গান্ধীজিকে বোকা বলতে গেছিলাম, তার কারণ ছিল তিনি আটাকে কেজির বদলে লিটার বলেন, কৃষকরা এয়ারপোর্টে সবজি বিক্রি করবেন বলেন, তারপরে তিনি স্টোভের উপরে কয়লা দিয়ে, এগুলোকে আমি উল্লেখ করে বলছিলাম যে 54 বছর বয়স হলো, এতবারের সাংসদ, এবারে ম্যাচুরিটি রাখা উচিত। এবারে চলতি কথায় আমি যেটা বোকা শব্দটা আমাদের এখানে গাঁগঞ্জে চলতি কথায় বলে ফেলেছিলাম, তাতে যদি কেউ আঘাত পান অন্য কথা, আমি কিন্তু সে উদ্দেশ্য বলিনি। কিন্তু আপনারা যে মমতা ব্যানার্জির হয়ে জয়রাম রমেশ এবং মল্লিকার্জুন খাড়গেরা মমতার কার্যত পায়ে পড়ে যান, আর মনু সিংভিরা যেভাবে চোরেদের বাঁচানোর জন্য উঠে পড়ে লাগেন। আজকে তো রাহুল গান্ধীকে বিড়িখোর বলেছে। আমি আশা করব আমার বিরুদ্ধে যেমন এফআইআর করছিলেন আর মিছিল টিছিল বের করছিলেন, কাল থেকে মমতার বিরুদ্ধেও এটা করবেন। মমতা আজকে তিনি বিড়িখোর বলেছেন। এই রাহুল গান্ধীর বাবা যদি না থাকতো এই মমতা ব্যানার্জিকে কেউ চিনতো না। এই রাহুল গান্ধীর বাবা স্বর্গত রাজীব গান্ধী এই মমতা ব্যানার্জির একটা লোক তাকে চিনিয়েছে। এ তো বেইমানি রন্ধ্রে রন্ধ্রে। আর যখন ফ্যা করে ঘুরছিল 98 সালে, তখন অটল বিহারী বাজপেয়ী না থাকলে রাস্তায় ঘুরতে হতো। অর্থাৎ স্বাভাবিকভাবে যাদের কাছ থেকে উপকার পেয়েছে তাদেরকে ব্যক্তিগত আক্রমণ করা, কদর্য ভাষায় আক্রমণ করা, মুখে বেলাগাম আক্রমণ করা, এটা ওর ক্যারেক্টারের মধ্যে পড়ে। আর আমি ওকে বারে বারে বলছি, মাছ, হোটেল, বাস, পেট্রোল পাম্প একটাও আপনার বা আপনার পরিবার আমাদের দেয়নি। আপনার ক্ষমতা থাকলে আপনি 4 বছর আমার পিছনে লেগে আছেন, কিচ্ছু করতে পারেননি। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, আপনার যদি ক্ষমতা থাকে কিছু করে দেখান। আর আমিও যদি শুভেন্দু অধিকারী হই, আমি যদি বাংলার মানুষের পালস বুঝে থাকি, আপনাকে আমি কম্পার্টমেন্টাল করেছি, প্রাক্তন মুখ্যমন্ত্রী করে আপনাকে ছাড়বো। আপনাকে বাটিয়ে নিয়ে কালীঘাটের মন্দিরের সামনে বসতে হবে। আপনার শেষ পরিণতিটা এটাই হবে। দাদা, অন্তর্বর্তী বাজেট এটা অন্তিম বাজেট, মুখ্যমন্ত্রী বলছে এটা অন্তিম বাজেট, এখানে কি অন্তিম বাজেট? কথা নেই। মানে সেন্ট্রাল যে বাজেট অন্তর্বর্তী, এটা অন্তিম বাজেট বলছে। অন্তিম বাজেট, বিজেপির অন্তিম বাজেট। আগলি বার 400 পার। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান ভোটের আগেই এ যখন ভবিষ্যৎবাণী করেছে, জেনে রাখুন মোদিজি 400 পেরিয়ে গেছে। এ ফুটবল নিয়ে গেছিল কিরণময় নন্দের পাল্লায় পড়ে আপনার উত্তরপ্রদেশে গিয়ে এতগুলো চন্দন মাথায় লেপেছে বারাণসীতে, এরকম করে 2 হাত দিয়ে চন্দন ঘেটে দুধের বালতি ঢেলেছে, দিয়ে যতগুলো সিটে প্রচার করেছে মুলায়মের ব্যাটার হয়ে, সবগুলো সিটে হেরেছে, গোয়ার হেরেছে। তারপরে এ যেখানে যাবে হারবে। আমি আপনাকে বলে দিলাম, এই ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশের আগে বলেছিল ये तो सेमीफाइनल है, आप हरा दीजिए बीजेपी को, हम लोग मोदी को हटा देंगे।
তা তো ছত্তিশগড়, মধ্যপ্রদেশ আর রাজস্থানে সেমিফাইনালের ফল তো সবাই জানে। হেমন্ত সোরেনের পাশেও দাঁড়াচ্ছেন, গ্রেপ্তার হয়েছে হেমন্ত সোরেন। মমতা ব্যানার্জিকে বলবো ক্ষমতা থেকে বারাণসীতে গিয়ে মোদিজির বিরুদ্ধে লড়ুন না, আপনার কত দম আছে বলবো। ওটা মোদিজি অনেক বড় ব্যাপার, হিমালয় পর্বত। আমার সঙ্গে লড়ে যে পারেনি সে মোদিজির সঙ্গে। বলছি সিপিএম নাকি বিজেপির বন্ধু। হ্যাঁ, সিপিএম নাকি বিজেপির বন্ধু। আজকে মুখ্যমন্ত্রী অভিযোগ করছেন সিপিএম নাকি বিজেপির বন্ধু। এ উল্টো পাল্টা কথাবার্তা বলে। হ্যাঁ, নো ভোট টু বিজেপি, নো ভোট টু নরেন্দ্র মোদী করে, ওই জন্য যাদবপুরের অ্যান্টি ন্যাশনালদেরকে উনি পুষে রেখেছেন ওখানে। যাদবপুরের টুকরে টুকরে গ্যাংকে প্রো পাকিস্তানিদের উনি লালিত পালিত করে ওখানে খাইয়ে রেখেছেন। আমার বিরুদ্ধে এফআইআর করার জন্য যাদবপুরের ওসি হাইকোর্টে যায়, আর আমার গাড়ি আক্রমণ করতে আসে মাওবাদী নাম নিয়ে, তাদেরকে মুখ্যমন্ত্রীর ফোনে রাত্রে ছেড়ে দেওয়া হয়। বলছে অত কে কার বন্ধু সবাই জানে। তারা বলছে 42টাই চাই, কংগ্রেসকে বলছে 42টাই চাই, ক্ষমতা থাকলে উত্তরপ্রদেশে যাক না, পশ্চিমবঙ্গে কেন র্যালি হচ্ছে? পশ্চিমবঙ্গে কেন র্যালি করছে রাহুল গান্ধী? না না, এই উত্তর কংগ্রেসকেই দিন। কংগ্রেসের লোকরা তো যেমন অধীর চৌধুরীরা বহরমপুরে এসে বিপ্লব করে, আবার দিল্লিতে গিয়ে পয়লা ভাইপোর সঙ্গে মিটিং করে। 4 বার সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীরা মমতা ব্যানার্জির সঙ্গে ইটিং ফিটিং সিটিং করেছে। পাটনায় করেছে, বাঙ্গালুরুতে করেছে, মুম্বাইতে করেছে, সম্প্রতি দিল্লিতে করেছে। এর উত্তর ওই কংগ্রেসীদেরই দিতে হবে। আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের পক্ষে লড়াই করছি। পশ্চিমবঙ্গের মাটিতে স্বাধীনতার পরে কংগ্রেস টেস্টেড এবং রিজেক্টেড, লেফট ফ্রন্ট টেস্টেড এবং রিজেক্টেড, টিএমসি টেস্টেড এবং কার্যত উড বি রিজেক্টেড, কিছুদিনের মধ্যে রিজেক্ট হয়ে যাবে, কিন্তু বিজেপি নট ইয়েট টেস্টেড। আমরা ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ডবল ইঞ্জিন সরকার, রাষ্ট্রবাদী সরকার করতে চাই। যে সরকার সুরক্ষা দেবে, সুশাসন দেবে, যে সরকার বেকারদের হাতে কাজ দেবে, যে সরকার রামরাজ্য দেবে। রামরাজ্যর মানে হলো হাতে কাজ, পেটে ভাত, মাথায় ছাদ। সিএ আর এনআরসি, মুখ্যমন্ত্রী সিএ ওনার কাছে খবর আছে যে সিএ পোর্টাল চালু হতে চলেছে। আইন তো আগেই হয়েছে, রুল ফ্রেম হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসেই এক্সিকিউশনের দিকে যাচ্ছে ভারত সরকারের গৃহ মন্ত্রণালয়। এবং যারা হিন্দু বাঙালি বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে উৎপীড়িত হয়ে এসেছেন, যেমন আমার মাকে বরিশাল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক এইভাবে যারা বাঙালি হিন্দু বাংলাদেশ থেকে খেদিয়েছে, ওরা এক কাপড়ে পালিয়ে এসছে, তাদেরকে সহ নাগরিকত্ব, নরেন্দ্র মোদীজির কমিটমেন্ট, অমিত শাহজির তৈরি করা আইন কার্যকর হতে চলেছে। এবং এক্ষেত্রে আগের আইনের রুলে কালেক্টরেটদের হাতে ছিল, এবার কেড়ে নিতে চলেছে ভারত সরকার। সরাসরি আপনি অ্যাপের মধ্য দিয়ে আপনার এনরোলমেন্ট করতে পারবেন, আপনাকে ভারত সরকার আপনাকে সমনাগরিকত্বর সার্টিফিকেট প্রদান করবে। এটাতে আতঙ্কিত মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ পশ্চিমবাংলার 2 কোটি বাঙালি হিন্দু, তাদের 1945 সাল থেকে কেপি ঠাকুরের নেতৃত্বে যে লড়াই, সেই লড়াই সফল হতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। এর থেকে বড় প্রাপ্তি কিছু নেই। তাই মমতা ব্যানার্জি আতঙ্কিত যে আমার সিটগুলো সব গেল, আমার সিটগুলো সব গেল। আর এখানে 35 হওয়া মানে পরের দিন মমতা ধপ, তারপরের দিন বিজেপির সরকার। দাদা বলছে রেলের যা প্রকল্প সব মমতা করেছে, দাবি করছে মেট্রো রেলকে বিক্রি করেছে মমতা, চিটিংবাজ মমতা রেলকে বিক্রি করেছে।